সিনেমার শুরুতে আমরা নরা নামক এক যুবতী মেয়েকে দেখতে পাই। নরা তার বাবার সাথে পাহাড়ের চূড়ায় বসে গল্প করছে। নোরার বাবা তাকে বলে যদি তারা খুব মনোযোগ সহকারে পাহাড়ের দিকে দেখে তবে পাহাড়ের মধ্যে ঘুমিয়ে থাকা বিশাল আকার ট্রলদেরকে তারা দেখতে পাবে। নোরার বাবা নোরাকে বহু বছর আগের এক গল্প শোনায়, যেখানে ট্রল নামক সেই দৈত্যাকার প্রাণীরা মদ্য পান করে ঘুমিয়ে পড়ে। তারা সময়ের কোনোই খবর রাখতে পারে না। তবে তারা যখন ঘুম থেকে জেগে ওঠে, সূর্যের রশ্মি তাদের উপর পতিত হয় ও তারা দেখতে দেখতে পাথরে পরিণত হয়ে যায়। এটি একটি কাল্পনিক গল্প মাত্র। নোরা তার বাবার কথা বিশ্বাস করতে চায় না। তার বাবা তাকে মনের চোখ দিয়ে পাহাড়ের দিকে তাকাতে বলে। নোরা যখন তার মনের চোখ দিয়ে পাহাড়ের দিকে তাকায়, সে পাহাড়ের মধ্যে কিছু ট্রলসদের উপস্থিতি লক্ষ্য করে, যেটি দেখার পর সে চমকে ওঠে। এরপর সময় পেরিয়ে যায়। নোরা এখন প্রাপ্তবয়স্ক। সে পেশাগত দিক থেকে একজন প্রফেসর। নোরা ও তার টিম বহুদিন ধরেই এক জায়গায় খনন কাজ করছিল। তবে সেখানে খনন কাজ করে সেখানে তারা তেমন কিছু পায় না। তার টিমের বাকি সদস্যরা যখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে চায়, তখন নোরা তাদেরকে বলে তাদেরকে হাল ছাড়া যাবে না, তাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। নোরা তার খনন কাজ চালিয়ে যায়। খনন কাজের এক পর্যায়ে নোরা সেখানে বিশেষ কিছুর সন্ধান পায়। অন্যদিকে পাহাড়ের ভেতরে কিছু লোকেরা গান পাউডার সেট করে। এই গান পাউডার মূলত পাহাড় ভেঙে ফেলার জন্য সেট করা হচ্ছে। পাহাড় ভেঙে ফেলার পর তারা সেখানে এক স্টেশন তৈরি করবে। পাহাড়ের ভেতরে যখন বোমা বিস্ফোরণ ঘটে, তখন সেখান থেকে এক অদ্ভুত ক্রিয়েচার বেরিয়ে আসে, যেটিকে আসতে দেখে সেখানে উপস্থিত সকলেই পালিয়ে যায়। এই ঘটনা ঘটে যাবার পর শহরের মিলিটারিকে এ বিষয়ে খবর দেওয়া হয়। এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য সেখানকার মিলিটারি কমান্ডার এক গুরুত্বপূর্ণ মিটিং এর আয়োজন করে, যেখানে তারা নোরাকেও ইনভাইট করে। মিটিং এর সময় নোরা যখন সেখানকার সিসিটিভি ফুটেজ দেখতে পায়, সে সেখানে এক বিশাল বড় পায়ের ছাপের উপস্থিতি লক্ষ্য করে। মিটিং এ উপস্থিত বেশিরভাগ লোকেই বলছিল এটি হয়তোবা বিশাল বড় কোনো প্রাণী হতে পারে, অথবা এটি প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্টি হয়েছে। নোরা সেখানে উপস্থিত সকলকে বলে যে এটি তো কোনো বিশাল বড় প্রাণীর পায়ের ছাপের ন্যায় দেখাচ্ছে। তবে তার এই কথার সেখানে উপস্থিত কেউই তেমন পাত্তা দেয় না। ঠিক সেই মুহূর্তে সেখানে এক কর্মকর্তা দৌড়ে আসে ও তাদেরকে এক সিসিটিভি ফুটেজ দেখায়। সিসিটিভি ফুটেজের মধ্যে তারা এক বিশাল বড় প্রাণীকে দেখতে পায়, যেটিকে দেখার পর তারা হতবাক হয়ে যায়। এরপর আমরা এক বৃদ্ধ দম্পতিকে দেখতে পাই। তাদের পোষা কুকুর হঠাৎ করে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। আমরা দেখতে পাই সেখানে অনেক জোরে ভূমিকম্প শুরু হয়। বৃদ্ধ দম্পতি সেই ভূমিকম্প থেকে বাঁচার জন্য বাড়ির নিচে বানানো এক আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নেয়। ভূমিকম্প শেষে তারা যখন বেরিয়ে আসে, তারা দেখতে পায় তাদের বাড়িঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এই ঘটনা জানার পর নোরা ও তার সাথীরা বৃদ্ধ দম্পতির ভেঙে যাওয়া বাড়ি পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেয়। নোরার পৌঁছাবার পর তার দেখা আর্মিদের এক কমান্ডারের সাথে হয়। সেই কমান্ডার তাদেরকে সমস্ত ঘটনা বিস্তারিত বলে। কমান্ডার তাদেরকে বলে এক বিশাল বড় প্রাণী এখানে এসেছিল, এখানকার সমস্ত কিছু ভেঙে ফেলে সে পাহাড়ের দিকে চলে গিয়েছে। আমরা সেখানে তার বিশালাকার পায়ের ছাপও দেখতে পাই। নোরা সেই বৃদ্ধ দম্পতির সাথে কথা বলে। বৃদ্ধা নোরাকে বলেন যে তারা এক বিশাল বড় প্রাণীর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। তবে হঠাৎ করে সেই কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়, আর সেই বিশালাকার প্রাণীও হঠাৎ করে কোথাও হারিয়ে যায়। এসব ঘটনা শোনার পর নোরা তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবা পাহাড়ের ব্যাপারে অনেক বিস্তারিত জানে, এর জন্যই তার দেখা করতে আসা। নোরা তার বাবাকে অদ্ভুত সেই প্রাণীর ব্যাপারে বলে। নোরার বাবা তাদেরকে বলে বহু বছর আগে সে এক ট্রলের সন্ধান পায়, তবে লোকজন তার কথায় বিশ্বাস করে না। তাকে পাগল বানিয়ে পাগলাগারদে রেখে আসে। নোরা তার বাবাকে সে জায়গায় নিয়ে যায় যে জায়গাতে তারা বিশাল জন্তুটির পায়ের ছাপ দেখতে পেয়েছিল। নোরার বাবা যখন সেই পায়ের ছাপ দেখতে পায়, সে খুশিতে পাগল হয়ে যায়। নোরার সাথীরা নোরাকে তার বাবাকে সামলাতে বলে। নোরা যখন তার বাবার পাশে গিয়ে দাঁড়ায় ও তার বাবাকে এমন পাগলের মতো আচরণ করতে নিষেধ করে, নোরা তার বাবার পিছনে এক পাহাড়ে দেখতে পায় এক বিশাল বড় চোখ নড়ছে। দেখতে দেখতে সেখান থেকে এক পাহাড়ের সমান দৈত্য জেগে ওঠে। দৈত্যটি তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তারা কোনো মতো হেলিকপ্টারে করে সেখান থেকে পালিয়ে যায়। নোরা সেই দৈত্যের রেকর্ড করা ভিডিওটি যখন মিলিটারি ক্যাম্পের সকলকে দেখায়, সকলেই সেই বিশালাকার দৈত্যকে দেখে ভয় পেয়ে যায়। তবে নোরার বাবা বলে যে ট্রল নামক এই বিশালাকার দৈত্য কখনো কোনো সাধারণ মানুষের ক্ষতি করে না। তার বাবার একথা শোনার পর তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। নোরা সেই শহরের মিনিস্টারকে সেই দৈত্যের উপর আক্রমণ করতে নিষেধ করে ও তার ব্যাপারে সঠিক তথ্য সংগ্রহ করার অনুমতি চায়। তবে সেই প্রাইম মিনিস্টার তাকে বলে যে এত কিছু করার সময় তো নেই, এত কিছু করতে গেলে সেই দৈত্য সমস্ত শহর ধ্বংস করে ফেলবে। শহরের মিলিটারি ফোর্স সেই দৈত্যকে মারার জন্য বেরিয়ে পড়ে। এদিকে নোরাও সেই ক্যাপ্টেনের সাথে ট্রোলকে দেখার জন্য যেতে চায়। ট্রোলের বর্তমান লোকেশন পাওয়ার পর
তারা ট্রোলকে মারার জন্য সমস্ত আর্মি ফোর্স নিয়ে একত্রিত হয়। ট্রল সেই জায়গায় চলে আসে। তাকে দেখার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত আর্মি কমান্ডার তার উপর আক্রমণ করার অনুমতি দিয়ে দেয়। তবে তাদের গোলা বারুদ ট্রোলের তেমন কোনো ক্ষতি করতে পারে না, বরং সেই গোলাবর্ষণের কারণে ট্রোল প্রচণ্ড পরিমাণে রেগে যায়। ট্রোল সেখানে উপস্থিত আর্মিদের উপর আক্রমণ করে। তার আক্রমণে বহু আর্মি মারা যায়। নোরা তার সাথীদের নিয়ে এক পাথরের নিচে লুকিয়ে পড়ে। আমরা দেখতে পাই বিশালাকার সেই ট্রোল খ্রিস্টান এক আর্মি সেনাকে খেয়ে ফেলে। নোরার বাবা তাকে বলে দৈত্যাকার ট্রোলেরা খ্রিস্টানদের গায়ের গন্ধ বুঝতে পারে, আর এই গায়ের গন্ধের মাধ্যমে সে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেদের খুঁজে বের করে। আমরা দেখতে পাই নোরার বাবা ট্রোলের সামনে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে। অবিশ্বাস্যভাবে ট্রোল তার বাবার সমস্ত কথা বুঝতে পায়। সে ট্রোলকে শান্ত হতে বলে। ট্রোল শান্ত হয়ে গেলে আর্মি সেনারা দ্বিতীয়বার তার উপর আক্রমণ করে। ট্রোল দ্বিতীয়বার অত্যন্ত রেগে যায়। সে ট্যাঙ্ক সহ আর্মি সেনাদের পায়ের নিচে পিষে ফেলে। দুর্ঘটনাবশত ট্রোল নোরার বাবাকেও মেরে ফেলে। নোরার বাবার এরকম দুর্ঘটনাবশত মৃত্যু দেখে ট্রোল অত্যন্ত কষ্ট পায় ও সেখান থেকে চলে যায়। নোরার বাবা মৃত্যুর আগে দুটো শব্দ বলে, রয়্যাল প্লেস এবং বাড়ি। নোরার বাবার মৃত্যুর পর নোরা ট্রোলকে নিয়ে আরও বেশি গবেষণা করতে শুরু করে। গবেষণা করে নোরা জানতে পারে ট্রোল ঘন্টার আওয়াজ সহ্য করতে পারে না। প্রাচীনকালে যখন ঘন্টা বাজানো হতো তখন ট্রোল ঘন্টাগুলো ভেঙে ফেলার জন্য ছুটে চলে আসতো। তারা সিদ্ধান্ত নেয় কতগুলো হেলিকপ্টারে করে তারা ঘন্টা বাজাবে ও ট্রোলকে থামাবার চেষ্টা করবে। তারা হেলিকপ্টারে করে কতগুলো ঘন্টা নিয়ে ট্রোলকে চারপাশ থেকে ঘিরে ধরে। ঘন্টার আওয়াজ শুনে ট্রোল বিরক্ত হয়ে যায়। সে সেই হেলিকপ্টারগুলোকে ভাঙতে শুরু করে। ট্রোল সেই ঘন্টার আওয়াজ শুনে ভারসাম্যহীন হয়ে পড়েছে। ট্রোলের দ্বারা হেলিকপ্টার ব্লাস্ট হয়ে এক ছোট শিশুর গায়ের ওপর পড়বে। ঠিক সেই মুহূর্তে ট্রোল সেই হেলিকপ্টারটি ধরে ফেলে ও ছোট বাচ্চাটিকে প্রাণে বাঁচায়। এরপর ট্রোল হেলিকপ্টারের মধ্যে নোরাকে দেখতে পায় ও সেখান থেকে চলে যায়। ট্রোলকে থামাবার নোরার এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তাই প্রাইম মিনিস্টারও নোরাকে তাদের টিম থেকে বের করে দেয়। নোরা একাই এখন ট্রোলকে থামাবার রাস্তা বের করতে শুরু করে। তার বাবা মৃত্যুর আগে এক রয়্যাল প্লেসের কথা বলেছিল। নোরা শহরের সেই রয়্যাল প্লেসে চলে আসে। বহু বছর আগে যখন রয়্যাল প্লেস ছিল না তখন এই জায়গাতে ট্রোলেরা বসবাস করত। তারা ঘন্টার আওয়াজ শুনতে পেলেই রয়্যাল প্লেসের মধ্যে আক্রমণ করতে আসতো, যার কারণে রাজা ও তার আর্মিরা সমস্ত ট্রোলদেরকে মেরে ফেলে। তবে তারা একটি ছোট শিশু ট্রোলকে পাহাড়ের মধ্যে ছেড়ে আসে। তবে এখন সেই ট্রোল বড় হয়ে গিয়েছে ও পাহাড় থেকে বেরিয়ে এসেছে। সে তার পুরাতন বাড়িতে ফিরে আসতে চায়। এদিকে নোরা ট্রোলদের ধ্বংস হয়ে যাওয়া কিছু দেহাবশেষের সন্ধান পায়। সে যখন সেই দেহাবশেষগুলোর উপর টর্চ মারে তখন সেগুলো ধ্বংস হয়ে যায়। তার মনে পড়ে যে তার বাবা তাকে বলেছিল আলো হচ্ছে ট্রোলদের শত্রু। সে দ্রুত আর্মির কমান্ডারকে ফোন করে। আর্মি সেনারা ট্রোলকে নিউক্লিয়ার ওয়েপন দিয়ে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে, তবে এতে শহরের ক্ষতি হতে পারে। এজন্য নোরা তাদের ট্রোলের সেই দুর্বলতা সম্পর্কে জানিয়ে দেয়। নোরা এক বিশেষ সোলার সিস্টেমের সাহায্যে ট্রোলকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। সে তার গাড়িতে করে এক মৃত শিশু ট্রোলের মস্তিষ্ক উঠিয়ে নেয়। দৈত্যাকার ট্রোল যখন সেই মৃত ট্রোল শিশুর মস্তিষ্ক গাড়ির মধ্যে দেখতে পায়, সে গাড়িটির পিছু নিতে শুরু করে। তবে এদিকে আর্মি সেনারা তাদের সিদ্ধান্তে অটল থাকে। তারা ট্রোল নামক সেই দানবকে নিউক্লিয়ার ওয়েপন দিয়ে মারার জন্য প্রস্তুতি নেয়। তবে নোরার পরিকল্পনা হলো শহরের যেন কোনো ক্ষতি না হয়। সে কিছুক্ষণের মধ্যেই তার এক বন্ধুর সাহায্যে সমস্ত মিসাইলগুলোকে হ্যাক করে ফেলে। হ্যাক করে ফেলার পর সেই মিসাইলগুলো আর লঞ্চ হয় না। এদিকে আর্মির কমান্ডার অনেক শক্তিশালী এক সোলার সিস্টেম প্রস্তুত করে ফেলে। অন্যদিকে সেই দৈত্যাকার ট্রোল এখন পর্যন্ত নোরার সেই গাড়ির পিছু নিচ্ছিল। তবে হঠাৎ করে সেই মৃত শিশু ট্রোলের মাথা গাড়ি হতে আলাদা হয়ে যায়। ট্রোল সেই পড়ে থাকা মাথাটি দেখতে পায়। সে হাত দিয়ে সেই মাথাটি উঠিয়ে সেটি দেখে ও তার চোখের পানি পড়তে শুরু করে। বর্তমান ট্রোল নামক এই বিশালাকার দৈত্যের আপন বলতে কেউই ছিল না। হঠাৎ সে কঙ্কাল মস্তিষ্কটি পড়ে ভেঙে যায়, যার কারণে ট্রোল প্রচণ্ড পরিমাণে রেগে যায়। সে আবার নোরার গাড়ির পিছু নিতে শুরু করে। নোরা তার গাড়ি সোজা করার সময় পায় না, যার কারণে তাকে গাড়িটি পেছন দিক থেকেই চালাতে হয়। নোরা কোনো মতো সেই দৈত্যাকার ট্রোলকে সে জায়গাতে নিয়ে আসতে সক্ষম হয় যেখানে আর্মিদের সেই কমান্ডার সোলার সিস্টেম সেট করে রেখেছে। এদিকে আর্মির ক্যাম্পে তারা জানতে পেরে যায় যে কে সেই মিসাইলগুলোকে হ্যাক করেছে। তারা মিসাইলগুলোকে পুনরায় সক্রিয় করে ও সেগুলোকে লঞ্চ করে দেয়। তবে সেখানে আর্মিদের কমান্ডার রয়েছে এটি জানার পর তারা সেই মিসাইলগুলোকে থামাতে বলে। এদিকে সোলার সিস্টেমের প্রচণ্ড আলো ট্রোলের গায়ে পড়ে। ট্রোলের গায়ে আলো পড়ার কারণে তার শরীর ধীরে ধীরে পাথরে পরিণত হতে শুরু করে। ট্রোল প্রচণ্ড ব্যথা পায় ও সে চিৎকার করে কাঁদতে শুরু করে। ট্রোলের এই ব্যথা দেখে নোরা ইমোশনাল হয়ে পড়ে ও তার মধ্যে মানবিকতা জেগে ওঠে। নোরা সেখানকার সমস্ত সোলার সিস্টেম বন্ধ করে দেয়। সে ট্রোলের সামনে গিয়ে দাঁড়ায় ও তাকে বলে সে যেন সেখান থেকে দূরে কোথাও চলে যায়। নোরা ট্রোলকে আবার পাহাড়ের মধ্যে হারিয়ে
পালিয়ে যেতে বলে, কারণ পৃথিবীর মানুষ তাকে বাঁচতে দেবে না। ট্রোল নোরার সমস্ত কথা বুঝতে পারে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই সূর্য উদিত হয়। সূর্যের প্রচন্ড আলোতে ট্রোল নামক সেই দৈত্যাকার প্রাণীটি পাথরে পরিণত হয়ে মারা যায়। নোরা ট্রোলের এমন মৃত্যুতে আফসোস করে। প্রাইম মিনিস্টার নোরার সাথে এসে দেখা করে ও তাকে বলে তার বাবার বলা গল্পগুলো আসলেই সত্য ঘটনা। নোরার সাথী তাকে জিজ্ঞাসা করে পাহাড়ের ভেতর কি এমন আরো ট্রোল রয়েছে। এই কথা শোনার পর নোরা মুচকি হাসে ও সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।